ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাল নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি শত শত শিশু। মায়ের সামনে যদি বাচ্চা এরকম করে কাশতে থাকে তাহলে মার কিরকম লাগে? আজকে হঠাৎ শ্বাস টানটা বেড়ে গেছে। আবার শুরু হয়েছে পাতলা পায়খানা, বমির সাথে কফগুলা যাইতো। রোগীর এত পরিমাণ চাপ আমরা কোনো সময় আসলে পাই নাই। ঋতু পরিবর্তনই কারণ, থাকবে আরো 1 সপ্তাহ। হঠাৎ করে আবহাওয়ার যে একটা তারতম্য ঘটে, এটাতে বাচ্চারা সাধারণত একটু বেশি আক্রান্ত হয়। ওদেরকে পানি খাওয়ান, বাইরের জিনিস পারতপক্ষে কম খাওয়ান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে ঢাকা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি বিএনপির। তত্ত্বাবধায়ক এখন জাদুঘরে, মন্তব্য আওয়ামী লীগের। ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। ঝিনাইদহের সিজিএম আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত, আহত অন্তত 3। আদালত পাড়ায় আতঙ্ক, খতিয়ে দেখা হচ্ছে কারণ। চাকরি পেতে নেওয়া যাবে না সন্তান। 3 বছর আগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে 13 ভুক্তভোগীর মামলা। হতবাক উচ্চ আদালত। অন্য দেশের মতো বাংলাদেশেও ক্লিন ফিড চালাতে হবে অনড় সরকার। তথ্যমন্ত্রী বললেন, আইন মেনেই কেবল আলোচনা হতে পারে। এবং শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়েই টি-20 বিশ্বকাপে অংশ নিতে ওমান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে টাইগার সমর্থকদের শুভ কামনা। ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ঠান্ডা জ্বরের পাশাপাশি বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের হারও। চিকিৎসকরা বলছেন, 1 মাসের ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে রোগী বেড়েছে দ্বিগুণ। অনবরত কাশিতে কাহিল 3.5 বছরের শিশু সিয়াম। গত কয়েকদিন ধরেই দেখা দেয় ঠান্ডাজনিত নানা সমস্যা। চিকিৎসকের পরামর্শে শরীয়তপুর থেকে নিয়ে আসা হয় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। পরে জানা যায় নিউমোনিয়া আক্রান্ত সিয়াম। অনেক চিন্তার মধ্যেই, কারণ এইভাবে একটা মায়ের সামনে যদি বাচ্চা এরকম করে কাশতে থাকে তাহলে মার কিরকম লাগে? অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া সহ মৌসুমজনিত নানা সমস্যা নিয়ে সিয়ামের মতো প্রতিদিন এমন অনেককেই ঢাকার বাইরে থেকে এনে ভর্তি করা হচ্ছে রাজধানীর শিশু হাসপাতালে। মৌসুম পরিবর্তনজনিত রোগের সঙ্গে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত শিশুদের হারও। 1 মাসের ব্যবধানে শিশু হাসপাতালে রোগী চাপ দ্বিগুণ বেড়েছে বলে জানান চিকিৎসকরা। নিউমোনিয়া ঠান্ডা লাগে, যে 10 দিন জ্বর। ঠান্ডা থেকে আমি আরেকটা ডাক্তার দেখাইছি, পরে হ্যাঁ হলো অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে আর 3 বেলা গ্যাস দিছে। তা পরিবর্তন পাই নাই, পরে কালকে এই জায়গায় নিয়ে আসি। পাতলা পায়খানা, ডায়রিয়া, এই যে 5-6 দিনই। আবার শুরু হয়েছে পাতলা পায়খানা, বমির সাথে কফগুলা যাইতো। ঠান্ডা জ্বর ছিল প্রচুর, 102 ডিগ্রি জ্বর ছিল। হঠাৎ করে আবহাওয়ার যে একটা তারতম্য ঘটে, এটাতে বাচ্চারা সাধারণত একটু বেশি আক্রান্ত হয়। নাক দিয়ে পানি পড়া, হাঁচি, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এর প্রবণতাটা এই গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। হয়তো আগামী আরো 1 বা 1.5 সপ্তাহ থাকতে পারে। তবে মৌসুমজনিত রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যথাযথ নিয়ম মানা, বেশি করে পানি পান ও শাকসবজি জাতীয় খাবারের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন। যাচ্ছি তার কাছে। লিমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যখন করোনার সংক্রমণ কমে আসছে, ডেঙ্গুর সংক্রমণ কমে আসছে, তখন হুট করে বাংলাদেশে নিউমোনিয়ার প্রাদুর্ভাবটা দেখা গেছে। এবং ইউনিসেফ কিন্তু গত বছরের শুরুতেই বলেছিল, যদি খুব দ্রুত নিউমোনিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া না হয়, 1 দশকের মধ্যে বাংলাদেশে নিউমোনিয়া ভয়াবহ আকার ধারণ করবে। তাহলে আমরা কি সেটি দেখতে পাচ্ছি কিনা? আসলে কি অবস্থা এখন? সেই যে আপনি ইউনিসেফের যে কথাটা বলছিলেন, সেটি আসলে মূলত বলি আমরা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ, এবং তারা কিন্তু এই অঞ্চলে যে জরিপটি করেছিল সেটিতে কিন্তু আগাম একটা সতর্কবার্তা কিন্তু দিয়েছিল। এবং সেই সতর্কবার্তা অনুযায়ী যদি প্রয়োজনীয় পদক্ষেপগুলো, অর্থাৎ মূলত সচেতনতা, ভ্যাকসিনেশন, এই ধরনের কার্যক্রমগুলো বা প্রচারণা বা নিউমোনিয়া নিয়ে আসলে
অতটা প্রচারণা কিন্তু দেখা যায় না। এগুলো না করতে পারলে আগামী এক দশকে সেই সংখ্যাটা কিন্তু 1,40,000-এ গিয়ে দাঁড়াতে পারে। তো আসলে এটি তারই লক্ষণ কিনা এটি আসলে এই মুহূর্তে হঠাৎ করে বলার অবস্থা নেই। তবে প্রতি বছরই কিন্তু এই সময়টাতে, অর্থাৎ একটা যে ট্রানজিশন পিরিয়ড, গরম থেকে শীতে যাওয়া, আবার যখন খুব বেশি শীত পড়ে, এই সময়গুলোতে কিন্তু এই প্রাদুর্ভাব শিশুদের ক্ষেত্রে কিন্তু বেশি বাড়ে। আমরা রবিনের রিপোর্টটাতে দেখলাম ঢাকা শিশু হাসপাতালে কি অবস্থা। সেখানে কিন্তু ঢাকার পাশাপাশি কিন্তু ঢাকার বাইরে থেকেও রোগী আসছে। এবং ঢাকার বাইরের কথা যদি বলি, ঢাকার বাইরেও কিন্তু আমরা যে শিশু হাসপাতালের পরিস্থিতি দেখলাম, নিউমোনিয়ার যে রোগী সেটি কিন্তু ঢাকার বাইরেও কিন্তু বাড়ছে এবং সেখানেও কিন্তু আমরা দেখছি শিশুদের ক্ষেত্রেই আক্রান্ত হার অনেক বেশি। এ নিয়ে সহকর্মীদের একটা রিপোর্ট রয়েছে, আগে সেটি দেখে নেব। প্রথমে জ্বর, তারপর সর্দি, কাশি, সবশেষে ফুসফুস আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট। এরকম ভাইরাল নিউমোনিয়ার নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই কম বয়সী শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। শিশু স্বাস্থ্য বিভাগের ধারণ ক্ষমতা 250 শয্যা হলেও ভর্তি আছে 450-র বেশি। কম বয়সী শিশু থেকে শিশুতে এ ভাইরাল দ্রুত ছড়ানোই দুশ্চিন্তায় অভিভাবকরা। 2 দিন ধরে কাশতেছে, সেজন্য আমরা এখানে নিয়ে আসি। কালকে থেকে সুস্থ ছিল, আজকে হঠাৎ শ্বাস টানটা বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে ঋতু পরিবর্তনের কারণে নিউমোনিয়ার প্রকোপ দেখা গেলেও এবার অনেকটা আগেভাগে আগস্ট-সেপ্টেম্বরে। গত 10 বছরে এরকম ভয়ঙ্কর নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখেননি তারা। রোগীর এত পরিমাণ চাপ আমরা কোনো সময় আসলে পাই নাই। শিশু স্বাস্থ্য বিভাগে রোগীর ধারণ ক্ষমতা হতো 250 বেড। এই 250 বেডের বাইরে আমাদের অতিরিক্ত আরও 100টা বেড ব্যবস্থা করতে হয়েছে। নিউমোনিয়া উপসর্গ নিয়ে ভর্তি রোগীতে ঠাসাঠাসির একই দৃশ্য চট্টগ্রাম মেডিকেলে শিশু স্বাস্থ্য বিভাগেরও। 64 শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 292 জন শিশু। জ্বর থেকে কাশ, বুকে কফ জমছে, ঠান্ডা নিউমোনিয়ার লক্ষণ ছিল। আমরা এখানে নিয়ে আসছি। নিউমোনিয়া, বুকে কফ জাম হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন 2 মাস বা কম বয়সী শিশুর শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে 60-এর বেশি হলে ধরে নিতে হবে তার নিউমোনিয়া হয়েছে। একইভাবে 2 মাস থেকে 1 বছর বয়সী শিশুর 50-এর বেশি আর 1 বছর থেকে 5 বছর বয়সী শিশুর মিনিটে 40-এর বেশি হলে ধরে নিতে হবে সেও নিউমোনিয়ায় আক্রান্ত। নিউমোনিয়া প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ শিশুদের দূরত্বে রাখার পরামর্শ চিকিৎসকদের। নবজাতক সহ অন্যান্য বাচ্চা যা শিশু যেটা বলি, ওদেরকে শোয়ায় না খাওয়ানোর জন্য, তারপর আমরা ওদেরকে পানি খাওয়ান, বাইরের জিনিস পারতপক্ষে কম খাওয়ান, না খাওয়ানোই বেটার। আর বাচ্চা যখন ঘামাবে আপনি শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন। দেশে প্রতি ঘন্টায় কম বয়সী 3টি শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। বছরে মারা যায় 24,300 শিশু। শিশুদের পরিষ্কার রাখার পাশাপাশি ফ্লু আক্রান্ত শিশুদের পাশে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জাফর, লিমন, আমরা রিপোর্টটি দেখলাম এবং আপনি যেমনটি আলোচনা করছিলেন ইউনিসেফের একটি গবেষণার কথা, সেখানে কিন্তু আরেকটি বিষয় আছে। বাংলাদেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর 13% কারণ হচ্ছে নিউমোনিয়া। তাহলে এই ভয়ঙ্কর রোগটার আসলে লক্ষণগুলো কি? আরেকটি এখানে একটু তথ্য যুক্ত করতে চাই। এই যে 5 বছর এজ থেকে কিন্তু 1 থেকে 6 মাস বয়সী শিশুর, অর্থাৎ যারা কেবলমাত্র মায়ের দুধ পান করেন, তাদের কিন্তু আবার এই আক্রান্ত বলি বা আক্রান্ত হলেও মৃতের সংখ্যা এটি কিন্তু তুলনামূলক কম। এর কারণ একমাত্র যারা ওই সময়টাতে মায়ের দুধ পান করে বা প্রপারলি মায়ের দুধ পায়, সেসব শিশুরা কিন্তু একটু রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি থাকে। তো কাজেই সকল শিশুর ক্ষেত্রে এই প্রথম 6 মাসে এই মায়ের দুধ ঠিকমতো পান করানো বা কেবলমাত্র মায়ের দুধই পান করানো, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেটা বলছিলেন লক্ষণের কথা, এই মুহূর্তে করোনা তো রয়েছেই, আবার ডেঙ্গু রয়েছে, কিন্তু এর দুটির সঙ্গেই কিন্তু একটা অনেকটাই মিল রয়েছে। যদিও শিশুদের ক্ষেত্রে যে শিশুদের আমরা দেখছি নিউমোনিয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু করোনা খুব কম হলেও ডেঙ্গু কিন্তু হচ্ছে। তাদের জ্বর এটি কিন্তু একদম মোটামুটি কমনই মিলে যায়। কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে যেটি হয়, শিশুরা খুব ক্লান্ত হয়ে পড়ে। তাদের মধ্যে জ্বর হওয়ার পরপরই অন্য জ্বর হলে শিশুরা যেমন একটু প্রাণবন্ত থাকে, ছটফট করে, বা তারা ওইগুলোর চেয়ে কিন্তু তারা কিন্তু খুব ক্লান্তি অনুভব করে। এবং যখন জ্বরটা ছেড়ে দিবে, তাদের কিন্তু মাত্রা অতিরিক্ত ঘাম যেটাই, সেই ঘাম হয়। এবং নিউমোনিয়ার কিন্তু কাশিটা হয়, এবং এটা কাশি বেশি দিন লম্বা সময় ধরে থাকে, এবং খুব কাশিটা খুব ভেতর থেকে আসে, যেটি শিশুদের জন্য অনেক কষ্টদায়ক। এবং চিকিৎসকরা যেটি বলেছেন যে নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা যখন কাশি দিচ্ছে বা অনেক দেওয়ার পরে তাদের এই বুকের এই জায়গাটা কিন্তু একদম দেবে যায়।
এই লক্ষণগুলো কিন্তু আসলে শিশুদের ক্ষেত্রে বেশি, যেমন সেটি এবং তার ফলেই কিন্তু যে শ্বাসকষ্ট যেটি হয় সেটি কিন্তু হয়, এবং এর প্রভাবেই কিন্তু শিশুদের বুকে ব্যথা হয় এবং কাঁপুনি দেয় জ্বরের সময় বা জ্বর ছাড়ার সময় কিন্তু কাঁপুনি হয়। এছাড়া মাথা ব্যথা ও শরীরের মাংসপেশি, শিশুরা হয়তো বা সবসময় বলতে পারে না, কিন্তু বাবা মারা হয়তো বুঝতে পারেন যে মাথা ব্যথা বা মাংসপেশিতে ব্যথা। এবং সবচেয়ে বেশি যে বিষয়টি, যে শিশুরা কিন্তু এই সময়টা একদমই খাবারের প্রতি অনীহা চলে আসে এবং কেউ বাচ্চারা কিন্তু খেতে গেলে বমি করে দেয়, খেতে পারতেছে না। সো এই বিষয়গুলো কিন্তু আসলে খুব, যেইগুলো আসলে এই সময়টাতে অভিভাবকদের বেশি আতঙ্কিত করে জাফর, কারণ এই যেহেতু একটা করোনার বিষয়ে আছি, করোনা যেহেতু সংক্রমণ অনেকটা কমে গেছে, কিন্তু তারপরও কিন্তু শিশু এটি কিন্তু চলে আসে। কিন্তু এই যে কারণটা কি আসলে এই সময়টা হওয়ার পেছনে কারণগুলো কি, কিংবা কিভাবে এটি আসলে এ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় বলে মনে করছেন বিশেষ? এই সময় আসলে এই সময়ের যে আবহাওয়াটা দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা, বা হঠাৎ করে মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে, এই ঠান্ডাটা এই কারণে এই সময়টাতে যে কারণে বা নিউমোনিয়ার যে ভাইরাসটার কারণে হচ্ছে সেটিই আসলে তারা আসলে একটু সক্রিয় হয়ে ওঠে, এবং যে কারণে বাচ্চাদের মধ্যে এটি, যেহেতু বাচ্চারা বেশি একটু সংবেদনশীল, তাদের মধ্যে ছড়ানোর বেশি। এবং সেটাই যে আপনি বলছেন যে এই ক্ষেত্রে করণীয় কি, আমরা যদি দেখি নর্মালি শিশুদের ক্ষেত্রে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ভ্যাকসিনটা নেওয়া, সেটি কিন্তু সবার আগে জরুরি শিশুদের ক্ষেত্রে। এরপরে আমরা যদি দেখি যে অন্যান্য শিশুদের, অর্থাৎ একটি বাসায় বা আশেপাশে যখন এই ধরনের লক্ষণ নিয়ে শিশুদের দেখা যাবে, তখন কিন্তু অন্যান্য শিশুদের এই আক্রান্ত শিশুর থেকে একটু দূরে রাখতে হবে। পাশাপাশি বড়রাও যেন একটু খেয়াল রাখে যে কোনো সময় যে বাচ্চাদের সামনে হাঁচি কাশি দেয়া এগুলো থেকে বিরত থাকে, এবং শিশুদের ধুলোবালির সংস্পর্শ এড়িয়ে থাকা বা ধুলোবালি থেকে দূরে রাখা, এই বিষয়টিতে কিন্তু নজর দিতে হবে। এবং সবচেয়ে কিছু শিশুদের নিয়ে বাইরে বের হলে বাইরে থেকে এসে যেন তাদের ভালো করে হাত মুখ ধুয়ে দেওয়া হয়, বা তারপরে যে বিষয়টা আমি বলছিলাম যে 6 মাস বয়সী শিশু যারা আছে তারা তো মায়ের দুধই পান করবে, কিন্তু এর বাইরে যারা বাড়তি খাবার খাওয়া শুরু করেছে তাদের কিন্তু বেশি দেশীয় খাবার বলতে হচ্ছে বাচ্চাদের কিন্তু ওই যে একদম চাল ডাল দিয়ে যে খিচুড়িটা তৈরি করা হয়, তার মধ্যে দেশীয় শাকসবজি, একদম দেশীয় শাকসবজি দিয়ে দেশীয় খাবারটা, এটা কিন্তু একদম চিকিৎসকরা হরহামেশাই বলে থাকেন যে বাচ্চাদের এই ধরনের খাবারগুলো আয়রন, ভিটামিন এগুলোর যোগান দেয়, তাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে, এবং এই ধরনের তারা কিন্তু রোগ ব্যাধি থেকে দূরে থাকে। পাশাপাশি শিশুদের গোসলের ক্ষেত্রে একটি বিষয়, যে গোসলের ক্ষেত্রে সব ক্ষেত্রে যে কুসুম গরম পানি ব্যবহার করা, এটা কিন্তু শুধু গোসল না, এই সময়টাতে বা বাচ্চাদের যখন ঠান্ডা লাগে যে কোনো কাজে শিশুদের যে পানি খাওয়ানোর ক্ষেত্রেও একদম গরম পানি না হলে ওই স্বাভাবিক ঠান্ডাটা ছাড়িয়ে একটু গরম করে নিয়ে শিশুদের চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে। এবং এই মুহূর্তে বাচ্চাদের, বিশেষ করে শহুরে বাচ্চাদের কিন্তু বলা যায় দিনের অধিকাংশ সময় ডায়পার পরানো থাকে, এই ডায়পারটা যেন আসলে নিয়মিত চেক করা বা নিয়মিত অনুযায়ী ডায়পারটা বদল করা। এসির ব্যবহারেও বোধহয় সতর্কতার প্রয়োজন আছে। সেক্ষেত্রে এসির ব্যবহারে যেটি বলছিলাম যে এই ঠান্ডা এই গরম এমন একটা কিন্তু পরিস্থিতি পড়ে, বিশেষ করে শেষ রাতে কিন্তু একটা ঠান্ডা পড়ে, তখন এই যে এসির নিয়ন্ত্রণ, এসি না শুধু ফ্যানেরও নিয়ন্ত্রণটা যাতে অভিভাবকরা একটু নিশ্চিত করেন যে পরিমাণে হয়তো বা সন্ধ্যা রাতে যে পরিমাণ ফ্যানের প্রয়োজন হয়, বা শেষ রাতে ঠান্ডা লাগলে বা ঠান্ডা পড়লে ওই ফ্যানটাই কিন্তু আসলে শিশুর ঠান্ডার কারণ হতে পারে। সেক্ষেত্রে ওই সময় উঠে যদি একটু ফ্যান কমিয়ে দেয়া বা এসিটা একটু নিয়ন্ত্রণ করা, এদিকে লক্ষ্য রাখতে পারলেই হয়তো বা এই ভয়াবহতা থেকে শিশুদের বা বড়দের আমরা যাই বলি এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া। ধন্যবাদ লিমন আপনাকে। যেমনটা আমরা দেখলাম গত 1.5 বছরে করোনায় মারা গেছে 27,000 মানুষ, এটাকে আমরা মহামারী বলছি, আর প্রতি বছর নিউমোনিয়াতে মারা যাচ্ছে 24,000 মানুষ, তাহলে বিষয়টা অনেক ভয়ঙ্কর। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে সেই প্রত্যাশায় রইল। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন, জানাচ্ছিলেন যে বর্তমানে হুট করে বেড়ে যাওয়া জ্বর, ঠান্ডা, সর্দি কাশির সাথে নিউমোনিয়ার যে ভয়াবহতা সে বিষয়ে বিস্তারিত। চলে যাচ্ছি পরের সংবাদে। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলে ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন খেলা অনেক হয়েছে, এ সরকারের অধীনে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান তিনি।
রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র নেতারা। নির্বাচন হবে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে যতক্ষণ না হবে এই বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন থাকবে ইনশাআল্লাহ। তার যাওয়ার সময়টা আমাদের অত্যন্ত সংক্ষেপ করতে হবে। এখন সে জিয়া রঙের কথাটি মনে করতে হবে, একটি যে লেস টক মোর ওয়ার্ক, কথা কম কাজটা একটু বেশি করতে হবে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পতন ঘটিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই সরকারকে আমাদেরকে অবশ্যই সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন একটা করেছেন, যে নির্বাচন কমিশন আপনাদের হুকুমে চলে, আপনাদের বসংবদ। আর নির্বাচন একটা করবেন যে নির্বাচনে ভোটাররা যাবে না, আপনারা ইভিএম মেশিন দিয়ে সেখানে ভোট দিয়ে দেবেন। সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আর করতে দেবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই দেশের মানুষ কখনোই এই নির্বাচন খেলা করে আপনার নির্বাচন হতে দেবে না। আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ তুলে বলেন, সরকার খেলাফত মজলিসের নেতাদের গ্রেফতার করে তাদের বিএনপি ছাড়তে বাধ্য করেছে। বিএনপি তো ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে, তাই বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এ সময় তারা বলেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন। জাতীয় নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় সরব রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপির এমন দাবির মুখে আওয়ামী লীগও প্রতি উত্তরে জানাচ্ছে তাদের অনড় অবস্থানের কথা। দলটির নেতাদের এমন বক্তব্যের জেরে আওয়ামী লীগ নেতারা বলছেন, অতীতে বৈধ পথে বিএনপি কখনোই ক্ষমতায় আসেনি। জনগণ সাড়া না দেয়ায় বারবার আন্দোলনে ব্যর্থ হয়েছে দলটি। চাঁদপুরে এক অনুষ্ঠানে এই কথা বলেন মাহবুবুল আলম হানিফ। বিএনপির ইতিহাসে কখনো নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের রেকর্ড নাই। আবারও যথারীতি সময় হবে পরবর্তী নির্বাচন, সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারাই রাষ্ট্র ক্ষমতায় থাকবে। এদিকে তথ্যমন্ত্রীও বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করেই মাঠে থাকতে হবে। আপনাদের দল হচ্ছে একজন খুনির দল, জিয়া রহমান হচ্ছে একজন খুনি। জিয়া রহমানের স্বরূপ যখন ধীরে ধীরে উন্মোচিত হবে, আরো উন্মোচিত হবে, এরা জিয়া রহমানের দল করার জন্য তারা লজ্জিত হবে একদিন। রোববার সকালে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন প্রকল্পের দলিল হস্তান্তর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে পরামর্শ দিলেন বিশৃঙ্খলা না করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে, মহামান্য রাষ্ট্রপতির উপর আস্থা রাখুন, তিনি সবার সঙ্গে আলোচনা করে যাতে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করা যায়, সেই লক্ষ্যে অবশ্যই সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। আজকে বিশৃঙ্খলা তৈরি না করে আমি সবাইকে বলবো নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ অবশিষ্ট নেই বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ নেতারা। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালত পাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হঠাৎ বিস্ফোরণে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজ, ভেঙে পড়ে আছে কাঁচ।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় র্যাক তৈরির জন্য গণপূর্ত বিভাগের ওয়েল্ডিং মিস্ত্রিরা কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান আদালত চত্বরে থাকা মানুষরা। গিয়ে দেখেন মালখানার দরজা জানালা ভেঙে দাউ দাউ আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় 4 আহত শ্রমিককে। এদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। মোবাইলের আলো জ্বালিয়ে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করতেছি, দেখি যে প্রচন্ড ধোঁয়া। একজনের অবস্থা খুব গুরুতর অসুস্থ ছিল এবং বাদ বাকি লোকের 2 জনের অনেক গায়ে রক্ত দেখলাম, ইজি বাইকে তুলে দিলাম, ওরা নিয়ে চলে গেল। যে মেশিন দিয়ে কাজ করছিল ওয়েল্ডিং মেশিন এবং ওয়েল্ডিং করার পরে ওটা পরিষ্কার করার জন্য যে একটা মেশিন, দুটোই একটা ওইটা বাস্টে এটা হয়েছে। এদিকে ওয়েল্ডিং এর কাজ করতে গিয়ে দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ পেয়ে তাড়াহুড়ো করে এসে একজন লোকরে ক্ষতবিক্ষত শরীর দেখে তাকে আমি আমাদের কিলো গাড়িতে করে হাসপাতালে প্রেরণ করছি। পরবর্তীতে এটা তদন্ত করে আর মূল কারণটা আমরা বের করব। বিস্ফোরণের পর থেকেই আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহত সবাই সদর উপজেলার বাসিন্দা। সময় সংবাদ, ঝিনাইদহ। অন্য দেশের মতো বাংলাদেশেও ক্লিন ফিট চালাতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে 17টি চ্যানেল ক্লিন ফিট পেলেও তা চালাচ্ছে না কেবল অপারেটররা। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও জানান মন্ত্রী। 1 অক্টোবর থেকে টেলিভিশনের পর্দায় আর দেখা যাচ্ছে না বিদেশি কোনো চ্যানেল। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কেবল অপারেটররা ক্লিন ফিড বা বিজ্ঞাপন সহ সম্প্রচার বন্ধ রেখেছে। তবে শনিবার কেবল অপারেটরদের 2টি সংগঠন আলাদা সংবাদ সম্মেলনে ডিজিটালাইজেশন না হওয়া পর্যন্ত বিদেশি চ্যানেল সম্প্রচারের সুযোগ দেওয়ার দাবি জানায়। আরেকটি সংগঠন 4 অক্টোবর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়। তবে রোববার সচিবালয়ের তথ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, আইন মেনে আলোচনা হতে পারে, আন্দোলনে নতি স্বীকার নয়। কোনো চ্যানেল বন্ধ করিনি, বন্ধ করার জন্য বলিনি। বাংলাদেশের আকাশ উন্মুক্ত, এখানে যে কোনো চ্যানেল সম্প্রচার করতে পারে। ইউরোপ আমেরিকায় এই আইন মেনেই বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করে। শুধু আমাদের দেশেই এই আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল বছরের পর বছর ধরে। দেশে 5টি এজেন্সির বাইরেও কেবল অপারেটররা বিদেশি চ্যানেলের ফিড পাইরেসির মাধ্যমে সংগ্রহ করছে জানিয়ে তথ্যমন্ত্রী আরও জানান, যে 17টি বিদেশি চ্যানেল বর্তমানে ক্লিন ফিড দিচ্ছে তাদের সম্প্রচার বন্ধ রাখা অপরাধ। 17টি বা তার চেয়ে বেশি চ্যানেল ক্লিন ফিড আসে, সেগুলো কিন্তু অনেকে চালাচ্ছেন না, যেটি কেবল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ। সুতরাং কেউ শর্ত ভঙ্গ করলে সেই শর্ত ভঙ্গের অপরাধে অভিযুক্ত হবেন। 2006 সালের নীতিমালা অনুযায়ী দেশে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। এজন্য সরকার গত 2 বছর ধরে কেবল অপারেটরদের প্রস্তুতির সময় দিয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইতালির মিলানে ভবনের উপরে আছড়ে পড়ল বিমান, বিধ্বস্ত পুরো ভবন, ফ্লাইটে থাকা 8 যাত্রী নিহত। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেসার কুকার। চাকরি পেতে হলে নেওয়া যাবে না সন্তান। 3 বছর আগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেয়া নিয়োগ বিজ্ঞপ্তি এখন আলোচনায়। আইনজীবীরা বলছেন, এ শর্ত পূরণ করতে গিয়ে অনেক চাকরি প্রার্থী নিতে পারেননি সন্তান, আবার কেউ সন্তান ধারণ করলেও চাকরির আশায় করেছেন গর্ভপাত। তারপরও 3 বছরেও মেলেনি চাকরি, তাই প্রতিকার চেয়ে উচ্চ আদালতে মামলা করলেন 13 ভুক্তভোগী। সরকারি অফিসে এমন চাকরির বিজ্ঞপ্তি দেখে হতবাক দেশের উচ্চ আদালত। চাকরি করতে চাইলে সন্তান জন্ম দেয়া যাবে না, এমন অদ্ভুত চাকরির বিজ্ঞপ্তি দিয়ে আলোচনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর। 3 বছর আগে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ পদে 1080 জন নিয়োগে বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত উত্তীর্ণদের মধ্যে কেউ অন্তঃসত্ত্বা হলে তার মনোনয়ন বাতিল হবে। এই শর্ত পূরণে সন্তান নেয়া বন্ধ করে দেন তারা। আবার কেউ সন্তান ধারণ করলেও গর্ভপাত করান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এভাবে 3 বছর অপেক্ষা করেন, কিন্তু গত বছর 1080 জন পদের বিপরীতে নিয়োগ দেয়া হয় মাত্র 395 জনকে। আইনজীবীরা বলছেন, সন্তান নেওয়া যাবে না এমন শর্ত পূরণে অনেক নারী শারীরিক, মানসিক, পারিবারিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই আছে যারা সংসার জীবনে চলে গেছে, পড়াশোনা শেষ করে তারা অনেকেই প্রেগনেন্ট, বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে, তারা মাতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে। রিটেনে পাস করলেন 2500,
তো তারা তো মনে মনে চিন্তা করতেছেন যে 2500-এর মধ্যে তো আমরা 1080 জন তো চাকরি পাবোই। তারা কিন্তু আর বাচ্চা নেওয়া বন্ধ করে দিলেন এবং 3 বছর টানা তারা বাচ্চা নিলেন না। নিয়োগ বঞ্চিত 13 জন ভুক্তভোগী নারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিরুদ্ধে মামলা করলেন উচ্চ আদালতে। সরকারি দফতরের এমন অদ্ভুত বিজ্ঞপ্তি দেখে হতবাক হন আদালত, জারি করেন রুল। ওনারা ভেবেছেন যে একটা সরকারি চাকরি যদি পাই, এই যে বাচ্চা নেবেন না এই কারণে দেখা যাচ্ছে যে সংসারই ভেঙে গেছে। যে 1080-র কথা বলে তো দিলেন মাত্র 395 জনকে, যারা বাকি আছে তাদেরকে নিয়োগ না দেওয়াটা কেন অবৈধ বলে বিবেচনা হবে না? চাকরির নিয়োগে কেন এমন শর্ত দেয়া হয়েছিল জানতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি, যদিও 3 সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতে লিখিত জবাব দিতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে শোকজের পর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ। বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে মেয়রের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়রের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং একজন মন্ত্রী ও গাজীপুরের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এরপর থেকে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলনে নামেন। দুপুরে দলের কেন্দ্র থেকে তাকে এ বিষয়ে শোকজ করে 15 দিনের মধ্যে জবাব চাওয়া হয়। সংকটের অজুহাতে আবার অস্থির দেশের পেঁয়াজের বাজার। 3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে ভারতে অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে, এতে বেড়েছে বুকিং রেট, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 1500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন ব্যবসায়ীরা। সে জায়গায় এখন আমদানি হচ্ছে 600 থেকে 700 মেট্রিক টন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতে বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি কমে গেছে। ইন্ডিয়াতে বাজারটা বেড়ে গেছে বিদায় এটা বর্ডার সাইড থেকে যারা কিনে তাদের উপরেই পত্তাটা বেশি হয়ে গেছে। ক্রাইসিস সৃষ্টি হওয়ার কারণে দামটা বেড়ে গেছে। বুকিং রেট হচ্ছে যে গত সপ্তাহে ছিল 40 টাকা, এখন হয়তো 46 টাকা 45 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কম এবং ওখানেও কিন্তু দাম বেশি। এখানে আমরা 50 টাকা বেচতেছি, তো আপনার বর্ডারে কিন্তু 50 টাকার উপরে বাজার। এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জে ভারতীয় ও মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা পর্যন্ত। কালকে ছিল 45, 46, 42, আজকে হয়ে গেছে আবার 48, 50। এখন মালও কম আসতেছে, খুচরা বিক্রিতে আপনার ক্রেতা নাই। এদিকে আদার দামও বাড়তি। প্রতি কেজি আদার দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালাকে 58,832 ভোটের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন তিনি। রোববারের জয়ে মুখ্যমন্ত্রী থাকতে আর কোনো বাধাই থাকলো না মমতার। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। রোববার ভবানীপুর আসনের উপনির্বাচনের ফল ঘোষণার পরপরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। নিজের এলাকায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে রেকর্ড ভোটের ব্যবধানে হারিয়ে খেলায় জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ব্যবধান 58,000-এরও বেশি। এই জয়ে মুখ্যমন্ত্রীর পদ পাকাপোক্ত করলেন মমতা। ফলাফলের পরই সংবাদ সম্মেলন করেন তৃণমূল নেত্রী। ভবানীপুরের মানুষ নন্দীগ্রামের চক্রান্তের জবাব দিয়েছে উল্লেখ করে নিজেকে জয়ী করায় সবাইকে ধন্যবাদও জানান তিনি। জায়গাটা ছোট্ট কিন্তু তার বৃত্তটা অনেক বড়। আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল সারা বাংলা আজকে ভবানীপুরের দিকে তাকিয়েছিল। ভোটে হারলেও মমতাকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর আমি ছাড়বো না, ন্যাচারালি বলবো দ্যাট আই কংগ্রাচুলেট দিদি ফর দ্য ভিক্টরি, প্রণাম জানাই ওনাকে। কিন্তু এটাও বলবো দিদিকে যে নেক্সট টাইম যদি ছাপ্পা ভোট দিতে কাউকে আপনারা পাঠান, দিদি প্লিজ দয়া করে আপনার পার্টি সংগঠনের লোককে পাঠাবেন না তাকে বাঁচাতে।
এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে হেরেও মুখ্যমন্ত্রীর পদে বসেন মমতা। তবে সেই পদ ধরে রাখতে তাকে ভবানীপুর আসনে উপনির্বাচনে জিততেই হতো। গেল বৃহস্পতিবার আসনটিতে উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। ভোট পড়ে 57% বেশি। বলার অপেক্ষা রাখে না ভবানীপুরের যে নির্বাচনের ফলাফল সার্বিকভাবে 2024 সালে ভারতের জাতীয় রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে। কলকাতার ভবানীপুর থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। ওমান উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহিন। ঘূর্ণিঝড় রোববার রাতে ঘন্টায় 110 কিলোমিটার বেগে মাস্কাট উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঝড়ের প্রভাবে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ডুবে গেছে বহু এলাকা। এখন পর্যন্ত এক শিশুসহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। প্রাণহানির আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 30,000-এর বেশি বাসিন্দাকে। ওমানের পূর্বাঞ্চলীয় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন হাজার হাজার মানুষ। দুর্যোগ মোকাবিলায় আগামী 2 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ওমান উপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা কাটিয়ে রাতে টি-20 বিশ্বকাপে অংশ নিতে ওমান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। সাজিদ, কি অবস্থা এখন? জাফর, টি-20 ম্যাচ যেরকম ক্ষণে ক্ষণে রং পাল্টায় এবং নাটকীয়তা আমরা দেখে থাকি, বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ওমান যাত্রাটাও কিন্তু এরকম টি-20 একটা ম্যাচের মতো সেরকম যে নাটকীয়তা তার চেয়ে কোনো অংশ কম নয়। আমরা বিকাল থেকে কিন্তু দেখছিলাম বা দুপুর থেকে শুনছিলাম যে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাত্রা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল, সংশয় ছিল, কারণ ওমানে কিন্তু একটা ঘূর্ণিঝড় হচ্ছে যেটার নাম শাহিন, এবং যার কারণে কিন্তু মাস্কাট শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা জানি মাস্কাট শহর একদম আরব সাগরের তীর ঘেঁষে একটা শহর, এবং যার কারণে শহরের অনেক অংশ পানিতে ডুবে গেছে। বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছিল বাংলাদেশ দলের। তারপরেও কিন্তু ফ্লাইটটা আমরা যেটা জেনেছিলাম যে ফ্লাইট অন টাইম ছিল, তবে এরপর ঠিক 8টার দিকে আমরা জানতে পারলাম যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, কাল যাবে। এর 15-20 মিনিট পরে কিন্তু আবারও জানানো হয় যে ফ্লাইট অন টাইম, বাংলাদেশ দল আজকেই যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশ দল যাচ্ছে, ক্রিকেটার এবং কোচিং স্টাফ বা আপনার নির্বাচক বা যারা যাচ্ছেন টিমের সঙ্গে সবাই প্রবেশ করেছেন। তবে বাংলাদেশ দল যাচ্ছে রাত 11:45 নির্ধারিত ফ্লাইট ছিল 10:45, সেটি 1 ঘন্টা পিছিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ দল বাংলাদেশ সময় রাত 11:45 দেশ ছাড়বে বলে জানা গেছে। তবে এখানেও কিন্তু পরিবর্তন আসতে পারে, কারণ আমরা জানি আবহাওয়ার কথা কিন্তু কখন কি চেঞ্জ হয় এটা বলা যায় না। ওমানের পরিস্থিতি কি সেটার উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে। তবে বাংলাদেশ বিমান সূত্রে আমরা যেটা জেনেছি বা টিম সূত্রে যেটা জেনেছি, 11:45 বাংলাদেশ দল আজকে ফ্লাইট যাবে, সরাসরি ফ্লাইটে যাচ্ছে বাংলাদেশ। এটা কোনো চার্টার্ড ফ্লাইট না, শিডিউল ফ্লাইটে যাচ্ছে। তবে ঢাকা থেকে সরাসরি ওমানে যাবে এবং সেখানে 4 ঘন্টা সময় লাগবে বাংলাদেশ দলের। বাংলাদেশ দল কিন্তু যাওয়ার আগে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের সঙ্গে কথা বলেছেন, তাই তিনি অনেক বড় প্রত্যাশা নিয়ে যাচ্ছেন যে বাংলাদেশ দল টানা 3টে সিরিজ জিতে যে মোমেন্টামে আছে, এই মোমেন্টামটা যদি বাংলাদেশ ধরে রাখে, ভালো ক্রিকেট যদি খেলতে পারে, ডেফিনেটলি বাংলাদেশ দল ভালো কিছু করবে। তিনি বলে গেছেন প্রথম রাউন্ডটা ভালো করে পার হওয়াটা মূলত লক্ষ্য, এরপর দ্বিতীয় রাউন্ডে ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করতে চান এবং দেশবাসীকে একটা ভালো কিছু উপহার দিতে চান যখন ফিরে আসবেন। এবং একই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের এটা প্রথম বিশ্বকাপ অধিনায়ক হিসেবে, তিনিও চাইছেন কিন্তু ভালো কিছু করতে। তো এখন পর্যন্ত আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছিল সবশেষ খবর। জাফর, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। জানাচ্ছিলেন যে টাইগারদের টি-20 যাত্রার বিষয়ে, যে বিমানের ফ্লাইট নিয়ে যে দোলাচল শুরু হয়েছে সে বিষয়ে বিস্তারিত। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাল নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত শিশু। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে ঢাকা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি বিএনপির। তত্ত্বাবধায়ক এখন জাদুঘরে, মন্তব্য আওয়ামী লীগের। ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। এবং অন্য দেশের মতো বাংলাদেশেও ক্লিন ফিট চালাতে হবে অনড় অবস্থানে সরকার। তথ্যমন্ত্রী বললেন, আইন মেনেই কেবল আলোচনা হতে পারে। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।